নমস্কার। খবরদার কথা নয়। আজকে আপনাদের সামনে আসা, কতবার যে এই দুঃখজনক ঘটনা বলবো তা জানি না। কাস্টোডিয়াল ডেথ, বিচারাধীন আসামির মৃত্যু, বিচার নীরবে নিভৃতে কাঁদে, কোট আনকোট যদি বলি, সেই চলবে, সেই ট্রেডিশন সমানে চলবে। ৬৭ বছর বয়সের কৈলাস রায়, তাদের এই অঞ্চলটি যেখানে তারা বসবাস করেন, প্রত্যেকেরই মূল উৎস, আয়ের উৎসই হচ্ছে দুধ বিক্রি ইত্যাদি ইত্যাদি। অনেক দিন ধরে রয়েছেন, কেউ ৫০ বছর, কেউ ৬০ বছর একই জায়গায় রয়েছে। ওনার বিরুদ্ধেও কোনো মামলা না, ওনার ছেলেকে না পেয়েই ওনাকে গ্রেপ্তার করা, জেল কাস্টাডি হয়েছে, সেখানেই তার মৃত্যু। ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন তার প্রতিবাদ করেছে, গতকাল সেখানে সরেজমিনে তদন্তেও গিয়েছেন, তারা কথা বলেছেন। আজকে এই নিয়েই কথা বলবো। কি চলছে বলবেন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মাননীয় সাধারণ সম্পাদক পুরুষোত্তম রায় বর্মন আমার বাঁ দিকে বসেছেন। পুরুষোত্তমদা কালকে গিয়েছিলেন কৈলাস রায়ের ঘটনা, আমরা একদিন আগেই জেনেছি। কি দেখলেন আর কি বলবেন? আমরা কালকে, আমি, সমরজিৎ ভট্টাচার্য এবং কৌশিক নাথ, আমরা গোয়ালা বস্তিতে গিয়েছিলাম এবং নিহত কৈলাস রায়ের পরিজনদের সাথে কথা বলেছে, এলাকার মানুষজনদের সাথে কথা বলেছে, ঘটনা সম্পর্কে অবহিত হয়েছে। ইতিমধ্যে ঘটনাটা সম্পর্কে কম বেশি আমরা সবাই কম বেশি জানেন। ঘটনার শুরু কৈলাস রায়ের ছেলের বিরুদ্ধে কোনো আসামির সমন নিয়ে আপনার এনসিসি থানা থেকে পুলিশ কিংবা কনস্টেবল গিয়েছিল। সেই সময় অভিযোগ নাকি কৈলাস রায়ের ছেলে এই সমন ছিঁড়ে ফেলেছিল। সেই ছেলে সমন ছিঁড়ে ফেললে অন্যায় করেছে, নিশ্চয়ই, প্রশ্ন নেই। কিন্তু সেই অভিযোগে এনসিসি থানার বড়বাবু কৈলাস রায়কে ডেকে থানায় নিয়ে গেলেন। তারপর কিন্তু যে ছেলের বিরুদ্ধে সমন ছিঁড়ে ফেলার অভিযোগ, সেই ছেলে কিন্তু স্বেচ্ছায় গিয়ে থানায় আত্মসমর্পণ করেছে। তারপরও কৈলাস রায়কে ছাড়া হলো না, তার বিরুদ্ধে সাজানো মামলা, তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে আদালতে তাকে পাঠানো হলো। আদালত তাকে ৩ দিনের পুলিশ রিমান্ড দিলেন এবং ৩ দিনের পুলিশ রিমান্ড শেষে তাকে জেলে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠালো। আদালত বেল দিল না, সেখানে তার মৃত্যু হলো। যেদিন মৃত্যু হলো সেদিনেই এলাকাবাসী, তার ছেলেরা আমাদের কাছে ছুটে এসেছিল। আমরা তখনই তাদেরকে বলেছিলাম, আপনারা এক্ষুনি দরখাস্ত লিখুন যাতে মৃতদেহের পোস্টমর্টেম লাইভ কভারেজ হয়, ক্যামেরায় লাইভ কভারেজ হয়, এবং পোস্টমর্টেম যাতে বিচারাধীন না, জেলা বিচারপতির সামনে পোস্টমর্টেম করা হয়, এইভাবে দরখাস্ত করুন। তারা দরখাস্ত জমা দিয়েছেন। এই ঘটনা অনেকগুলো দিক আছে। প্রথমত, ৬৭ বছরের কৈলাস রায়ের মৃত্যু, এটা হাজত হত্যা বলতে দ্বিধা নেই। এই মৃত্যুর দায় কোনোভাবেই সরকার, এনসিসি থানা, আরক্ষা দপ্তর, কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষ এড়াতে পারেন না। আরেকটা উদ্বেগজনক দিক হলো, দেখুন, ছেলের অপরাধে বাবাকে শাস্তি দেওয়া, এটা কিন্তু আমাদের রাজ্যে একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন সময় অভিযোগ পাই, ধরুন ছেলের নামে অভিযোগ আছে, পুলিশ ছেলেকে খুঁজছে, ছেলে বাড়িতে নেই, আর তার বদলে মা বাবা বাড়ির লোকজনদের থানায় এনে তাদেরকে ধমক দেওয়া, তাদেরকে আটকে রাখা, গ্রেপ্তার না দেখানো, এটা ত্রিপুরার পুলিশের দস্তুর হয়ে দাঁড়িয়েছে বিগত ৭-৮ বছর আগে। এর আগে কিন্তু এই জিনিসটা এমন ব্যাপকভাবে হতো না, এবং এমন ব্যাপকভাবে ত্রিপুরা, আমরা তো এখানে মানবাধিকার আন্দোলনের সাথে যুক্ত ২০০৬-৭ সন থেকে, অনেক বছর হয়ে গেল, প্রায় ২০ বছর। আমরা ২০১৪ আগে এই ধরনের অভিযোগ খুব কম পেতাম, যে কোনো বাড়ির কোনো এক ছেলে অভিযুক্ত, তাকে গ্রেপ্তার করতে পুলিশ পারছে না, সে পলাতক, তার জন্য মা বাবাকে থানায় এনে আটকে রাখা,
তাদের উপর চাপ দেওয়া, শারীরিক মানসিক নির্যাতন করা, এই ধরনের অভিযোগ খুব কম পাওয়া যায়। এখন কিন্তু এটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এটা এই ডাবল ইঞ্জিনের সরকারের আমলে পুলিশের পক্ষে রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। অন্য রাজ্যের বদগুণগুলো এই রাজ্যের পুলিশ গত 7 বছর খুব দ্রুত আয়ত্ত করেছে, এবং কৈলাস রায়কে থানায় ডেকে নেওয়ার কোনো কারণ ছিল না। এবং এই ভদ্রলোকের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা সাজানো হয়েছে। 67 বছরের বয়স্ক মানুষ, অসুস্থ এমনিতেও ছিলেন কম বেশি, কিন্তু মারা যাওয়ার মতো নয়। এবং তাকে আরেকটা দিক হলো আদালতের ভূমিকা। যেই মামলায়, যেই ধারায় কৈলাস রায়কে গ্রেপ্তার করা হয়েছে, সেই ধারায় তাকে 3 দিনের পুলিশ রিমান্ড, মানে পুলিশ হাজতে দেওয়ার কোনো যৌক্তিকতা ছিল না। আমি বলবো আমরা আদালতের এই ভূমিকারও তীব্র নিন্দা করি। নিম্ন আদালতগুলো কিংবা যে আদালত দিয়েছে, বিভিন্ন স্তরের আদালতগুলো, তাদের বিচারপতিরা অনেক ক্ষেত্রেই নাগরিকদের আইনি অধিকারের প্রতি তাদের সংবেদনশীলতা প্রদর্শন করতে পারছেন না। তারা নাগরিকদের আইনি অধিকার রক্ষা করা, পার্সোনাল লিবার্টি, ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার প্রশ্নে আদালত অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারছেন না। একটা দুঃখজনক প্রবণতা দেখা যাচ্ছে বিভিন্ন আদালতে, যে সরকারের বক্তব্য, পুলিশের বক্তব্যকে বেদবাক্য বলে মেনে নেওয়া, এবং আদালত অনেক ক্ষেত্রে নিজেকে পোস্ট অফিসের ভূমিকায় পর্যবেসিত করেছেন। এটা কিন্তু ভয়ঙ্কর উদ্বেগজনক দিক। যদি আদালত এই 66 বছরের ব্যক্তিকে পুলিশ রিমান্ড না দিত, তাহলে কিন্তু তার মৃত্যু হতো না। সেক্ষেত্রে এই মৃত্যুর দায় কিন্তু পরোক্ষভাবে আদালতেরও পড়ে। এই ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানোর কোনো দরকার নেই। এটা বেলের কেস, জামিন না দেওয়ার কোনো কারণ নেই। এই লোকটি এখানে থাকেন, এখানে তার সমাজে তার রুটস আছে, সেখান থেকে পালিয়ে যাবেন না, বিদেশে চলে যাবেন না, ফ্লাইট রিস্ক নেই, তার পক্ষে বাইরে যাওয়া বিলাসী আগরতলাই থাকবেন। আর অভিযোগ কি? এ তো কোনো অভিযোগই না। সেই অভিযোগে লোকটাকে গ্রেপ্তার করা হলো। আদালত প্রথম দিনে জামিন দিল না, জামিন না দিয়ে 3 দিনে পুলিশ হেফাজতে পাঠিয়ে দিল। এবং পুলিশ হেফাজতে আমরা জানি পুলিশ হেফাজতে 3rd ডিগ্রি মেথড প্রয়োগ করা হয়। নাহলে লোকটা মারা গেল কেন? মৃত্যুর কি কারণ থাকতে পারে? এবং আমরা এটা অনুমান করার, আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। পুলিশ হেফাজত তার উপর 3rd ডিগ্রি মেথড প্রয়োগ করা হয়েছিল, শারীরিক মানসিক নিপীড়ন করা হয়েছিল, যার পরিণতি জেল হাজতে তার মৃত্যু হয়েছে কেন্দ্রীয় সংশোধনাগারে। এবং কেন্দ্রীয় সংশোধনাগারে কিন্তু কৈলাস রায়ের মতো মৃত্যু নয়, ইদানিংকালে অনেকগুলো এই ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে, এবং সবগুলোকে অসুস্থতার কারণে মৃত্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা জানি এগুলো অধিকাংশ ক্ষেত্রেই গল্প তৈরি করা, অসুস্থতার গল্প। তাই আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন এই ঘটনার তীব্র নিন্দা করছি, এবং আমরা এই রাজ্যে ক্রমবর্ধমান হাজত, হিংসা, হাজত, হত্যার ঘটনায় তীব্র উদ্বেগ এবং উৎকণ্ঠা প্রকাশ করছি। এবং আমরা পাশাপাশি দাবি করছি এই মৃত্যুর দায়িত্ব সরকারের নিতে পারে। যদি অসুস্থ অবস্থায় মারা যায়, তাহলে আমরা বলবো তাকে চিকিৎসা করা হয়নি। যদি সময় মতো চিকিৎসা করা হতো, তার মৃত্যু এড়ানো যেত। এই বয়সে তো যাওয়ার কথা ছিল না। জীবনের অধিকার সবচেয়ে মূল্যবান অধিকার, সবচেয়ে মহার্ঘ অধিকার। আমাদের সংবিধান 21 ধারায় জীবনের অধিকার, ব্যক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে। তাহলে কেন্দ্রীয় সংশোধনাগারে যদি তর্কের খাতিরে লোকটা অসুস্থ হয়ে মারা গেছেন কোনো রকম শারীরিক মানসিক অত্যাচার ছাড়া, তাহলেও সেক্ষেত্রে তাকে সেখানে চিকিৎসা করা হয়নি। কেন তাকে আটকে রাখা হয়েছিল? এই মৃত্যুর দায় তারা এড়াতে পারবে না। আর যেটা আশঙ্কা করা হচ্ছে, এবং এটা আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে, শারীরিক মানসিক অত্যাচারের ফলে যে কাস্টোডিয়াল ডেথ, সেই কাস্টোডিয়াল ডেথ যদি হয়, তাহলে সত্যকে উদ্ঘাটন করবে। বিড়ালের হাতে তার পিঠার ভাগের দায়িত্ব দেওয়া যায় না। সেই কারণে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা দাবি করেছি জুডিশিয়াল এনকোয়ারি, বিচার বিভাগীয় তদন্ত চাই। তাহলে কোন পরিস্থিতিতে এই মৃত্যু হলো, এই মৃত্যুর জন্য কারা দায়ী, শারীরিক মানসিক অত্যাচার হয়েছে কিনা, না চিকিৎসা বঞ্চিত হয়ে মৃত্যু হয়েছে, এটা নির্দিষ্ট করা, এবং কারা দায়ী তাদের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করার জন্য আমরা দাবি করেছি বিচার বিভাগীয় তদন্ত অত্যন্ত জরুরি। এবং আমরা আরেকটা দাবি করেছি, মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। অভিজিৎ দেব শিক্ষক, একই ঘটনা ঘটেছিল। সাবরুমও আরেকটা ঘটনা ঘটেছিল। অনেক কটা পরপর ঘটনা, অনেকগুলো ঘটনা ঘটছে। আসলে কি হচ্ছে, এগুলোর ক্ষেত্রে আদালত দায়িত্ব পালন করতে পারছে না। আমি তো আদালতের একজন আইনজীবী, এই রাজ্যে আমি আইন পেশা আছে 35 বছর। তো আমি আইন পেশাকে, আদালতের আমার সম্মান রেখেও বলবো, এটা দুঃখজনক। আমাদের আদালতগুলো নাগরিকদের অধিকারের প্রশ্নে, ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার প্রশ্নে যে দায়িত্ব তাদের পালন করার কথা, তারা সেই দায়িত্ব পালন করতে পারছেন না বলেই পুলিশ এতটা বেপর হয়ে গেছে, আরক্ষা দপ্তর এতটা বেপর হয়ে গেছে। তারা জানে তারা মৃতকে জীবিত বলে সাজিয়ে দিল, এটা অনেক সময় পাশ পেয়ে যাবে, আদালত কিছু বলবে না। আদালত অনেক ক্ষেত্রেই
সরকারের বক্তব্যকে বেদবক্ত বলে মানে এটা তো কাঙ্ক্ষিত না। হ্যাঁ। এই লোকটির মৃত্যুর জন্য আজকে আদালতেরও আমরা আগেও বলেছি, উদয়পুরে একটা ঘটনা ঘটেছিল, একটা অল্প বয়সের ছেলেকে বিনা কারণে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছিল, তার অত্যাচারে সে মারা গেছে। সেক্ষেত্রে আদালতের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম, কেন আদালত পুলিশ চাইলেই পুলিশ রিমান্ড দেয়? পুলিশ রিমান্ড দেওয়ার তো কোনো জাস্টিফাই করতে হবে। পুলিশ রিমান্ড দেওয়া তো একটি রুটিন ব্যাপার নয়। পুলিশ চাইলেও আমিও খুশি হয়ে পুলিশ রিমান্ড দিলাম তা তো নয়। পুলিশ রিমান্ড দেওয়ার সময় বিচারককে লক্ষ্য রাখতে হবে তার ব্যক্তি স্বাধীনতা, পুলিশ রিমান্ড হাজতের অভিজ্ঞতা কি, হাজতে কি হয়, এগুলো সম্পর্কে যদি সে কনসাস না থাকে, সংবেদনশীল না থাকে, ওয়াকিবহাল না থাকে, শুধুমাত্র অন্ধের মতো পুলিশ রিমান্ড দিয়ে দেয়, তাহলে কৈলাস রায়ের মতো পরিণতি আগামী দিনে অনেকেরই ঘটবে। ঠিক। সর্বশেষ একটা এই জায়গাতে এসে একটা প্রশ্ন বারবার মনে হচ্ছে, আমরা কয়েকদিন আগে জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করেছি। সেই সময়ে অভিযুক্তকে না পেলে বাবাকে ধরে নিয়ে যাওয়া, বাড়ির অন্য কাউকে ধরে নিয়ে যাওয়ার একটা প্রচলিত প্রথা হয়ে গিয়েছিল। ওই সময়ে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে নকশালকে রোখার জন্য ইত্যাদি ঘটনা ঘটতো, জরুরি অবস্থার সঙ্গে আমাদের এখানেও হয়েছে। এখন যে এই যে ছেলের অভিযোগে ছেলেকে না পাওয়া বা ছেলে আত্মসমর্পণ করার পরেও বাবাকে নিয়ে যাওয়া ইত্যাদি ঘটনাগুলি, এই যে 50 বছর জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে যে আমরা পালন করছেন এখানে জরুরি অবস্থা ইত্যাদি, এটা কি তারই একটা প্রতিফলন? এই যে জরুরি অবস্থার কতগুলি যে নিন্দার ভাষা থাকে না এমন সব কার্যগুলি, এগুলি কি এখন প্রয়োগ করার চেষ্টা এখন আর বেশি করে হচ্ছে। আমি তো আগেও বলেছি, তখন ছিল ঘোষিত জরুরি অবস্থা, 77 থেকে 75 77 22 মাস। এখন হচ্ছে অঘোষিত জরুরি অবস্থা। এখন পুলিশ আরো ব্যাপক হয়েছে, এখন আরো ভয়ঙ্কর হয়েছে। জরুরি অবস্থার সময় আদালত তার দায়িত্ব পালন করতে পারেনি। দুর্ভাগ্যজনক হলেও ঘটনা সত্য, 2004 থেকে এখনো যে আদালত, শীর্ষ আদালত, বিভিন্ন উচ্চ আদালত কিংবা জেলা আদালতগুলো অধিকাংশ ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করতে পারছে না। পুলিশ আরো ব্যাপক হয়ে গেছে এবং নাগরিক সমাজের নজরদারি অনেকটা শিথিল হয়ে গেছে। সেই কারণে আজকে এই ঘটনাগুলো ঘটছে, জরুরি অবস্থা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আজকে হাজত হিংসা, হাজত হত্যা একটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে। যেটা আমি আগেও বলেছিলাম, বাড়ির অভিযুক্তকে পেলাম না, বাড়ির লোককে ডেকে এনে থানায় আটকে রাখলাম, গ্রেপ্তার করলাম, চাপ দিলাম, এটা কিন্তু আগে এতটা ছিল না। 2014 পর এটা ব্যাপকভাবে বেড়ে গেছে। ঠিক। আরেকটা জায়গায় আপনার কাছে বলতে চাই, 2023 সালের নির্বাচনের পরে যে নির্বাচনী সন্ত্রাস হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, পুলিশ তাকে খুঁজেই পাচ্ছে না। এটা কি আপনি এই কথাটাই বলা ঠিক হয়নি। পুলিশ তো অভিযোগই নেয় না। পুলিশ তো নির্বাচনী সন্ত্রাসের ঘটনা সবাই জানে। পুলিশ বলে বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, পুলিশের থানায় অভিযোগ করতে গেলে থানায় বলে অভিযোগ করার বিপন্ন হবে, অভিযোগ করে না। থানাগুলোতে শাসক দলের ব্রাঞ্চ অফিস হয়ে দাঁড়িয়েছে। বামফ্রন্ট আমলে থানাগুলোর উপর লোকাল কমিটির মাতব্বরি কিছুটা ছিল না যারা তা নয়, কিন্তু এইরকম ছিল, এত সর্বগ্রাসী এত ব্যাপক ছিল না। তখন কিছুটা কথা বলার জায়গা ছিল। এখন তো থানাগুলো, পুলিশ প্রশাসন, ওদের মেরুদণ্ড নেই। 2-1 ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু বাকি সব মেরুদণ্ড বিক্রি করে বসে আছেন এবং তারা সবটাই শাসক দলের কথায় উঠা বসা করে। স্বল্পক্ষণের জন্য হলেও কতগুলি বিষয় স্পষ্ট হলো। বিচার পাওয়া দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে, মানুষ যাবে কোথায়? না, আমরা একটা কথা বলেছি পরিবারকে, আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আমরা এই সুভাষ রায়ের মৃত্যু সুবিচারের জন্য আমরা তাদের পাশে, তাদের সাথে, তাদের হয়ে আমি আইনি লড়াই করবো, এই কথাটা আমরা দিয়েছি। ঠিক। বিশেষ করে কৌশিক নাথ এবং আমাদের সমরজিৎ ভট্টাচার্য, তারা পাশে দাঁড়িয়ে তাদের কুর্নিশ জানাই এই কারণে যে পাশে দাঁড়ানোর লোকই পাওয়া যাচ্ছে না। মানুষ যাবেটা কোথায়? এই প্রশ্নটা রেখে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।